গোটা পৃথিবীর অর্থনীতি এবং বাণিজ্য নীতি এই মুহূর্তে কাঁপছে। এবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন এবং এই হুঁশিয়ারি কিন্তু যুদ্ধের হুঁশিয়ারির থেকে কম ভয়ানক নয়। ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন না যে কাল সকালে তিনি কি বলবেন, এবং অস্বস্তি বাড়ছে বলে চীন এখন বিভিন্ন শক্তি এবং বিভিন্ন দেশের কাছে পৌঁছে যাচ্ছে। আসলে চীন হচ্ছে একেবারে কাটথ্রোট, মানে একেবারে গলাকাটা ব্যবসায়ীর মতো। পাকা ধানে মই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন না, এসব আর চলবে না। যে ভারতবর্ষে 7টি রাজ্য ল্যান্ডলক অর্থাৎ অভিভাবক তিনি, সেইখানে পৌঁছে গেছে 3টে যুদ্ধদূত। চিকেন স্নেক নিয়ে অনেকে অনেক বেশ বাড়াবাড়ি কথা বলে এবং তারা জানেন যে এই অংশটাও কিন্তু যথেষ্ট স্পর্শকাতর। আসলে ভারতবর্ষ কি বাংলাদেশকে খুব ভয় পায় সামরিক শক্তির ক্ষেত্রে? কিন্তু চীন এই মুহূর্তে ভারতের মতো শক্তির সঙ্গে তারা কোনোভাবে সংঘাতে যাবেন। তাহলে বাংলাদেশে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস? নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি আজকের রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে অবশ্যই ভারতের নয়া বিদেশ নীতি, কূটনীতির বিষয়ে আলোচনা করব, আলোকপাত করব এই উপমহাদেশ, এবং অবশ্যই আমাদের আলোচনায় অবধারিতভাবে আসবে চীন। তার কারণ এই মুহূর্তে গোটা বিশ্বে অর্থনীতির ক্ষেত্রে, বাণিজ্য নীতির ক্ষেত্রে চীন এবং আমেরিকার ট্যারিফ ওয়ার অর্থাৎ ট্রেড ট্যারিফ ওয়ারের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ গোটা বিশ্বের কূটনীতি, বিদেশ নীতিকে একটা পরিবর্তিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আর সেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের কি নয়া কূটনীতি, নয়া বিদেশ নীতি থাকছে? অনেকে প্রশ্ন করেন, অনেকে জানতে চান যে প্রতি মুহূর্ত কি তাহলে কূটনীতি, বিদেশ নীতি এগুলো পরিবর্তন ঘটে? উত্তর একই সঙ্গে হ্যাঁ, আবার একই সঙ্গে না। তার কারণ ভারতবর্ষের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে আমাদের কূটনীতি, বিদেশ নীতি কতগুলো দর্শন, কতগুলি নীতি এবং কতগুলি আদর্শের ওপর দাঁড়িয়ে আমরা নিই, এবং পরিবর্তিত পরিস্থিতিকে লক্ষ্য করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করি। আজকে কেন বলবো নতুন ধরনের কূটনীতির কথা আসছে কেন, কি এমন পরিবর্তন ঘটেছে গত কয়েকদিনে যে কারণে আবার নয়া পরিস্থিতিতে চিন্তা ভাবনা, কৌশলের কথা বলা হচ্ছে, আমরা সে বিষয়ে আসব। আসলে আমাদের দেশের সার্বভৌম এবং তা রক্ষা করার জন্য এবং আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে অটুট রাখার জন্য আমাদের আশেপাশের প্রতিবেশী সেখানে যদি অবাঞ্ছিত মৌলবাদী শক্তির উত্থান ঘটে, তাহলে অবশ্যই সেই দিকে ভারতকে নজর দিতে হবে। তার কারণ আমরা আমাদের দেশের গণতন্ত্র, যা গোটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং প্রতিষ্ঠিত গণতন্ত্র এবং এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র এবং গোটা বিশ্বের নজির সৃষ্টিকারী গণতন্ত্র, তাকে রক্ষা রাখতে হবে। গোটা পৃথিবীর কাছে আমরা উদাহরণ। আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আলোচনার প্রথমেই বারবার করে বলছি যে অবধারিতভাবে এখানে চীন আসবে। কেন চীন আসবে? তার কারণ আমরা জানি চীনের ওপর ট্রেড ট্যারিফ অর্থাৎ শুল্ক চাপিয়ে দিয়েছে। কে চাপিয়ে দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে, এবং সেই চাপিয়ে দেওয়ার ফলে গোটা পৃথিবীর অর্থনীতি এবং বাণিজ্য নীতি এই মুহূর্তে কাঁপছে। স্বাভাবিক, কিন্তু তার আগে কিছু সত্য আপনাদের আরও একবার মনে করিয়ে দেব। আমরা সবাই জানি যে চীনে এই মুহূর্তে একটা ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। কেন কাজ করছে? তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতি মুহূর্তে তিনি তার নীতি বদলাচ্ছেন, এবং এটা তো সত্যি যে এতদিন ধরে যে শুল্ক চাপিয়ে দিয়েছিল চীন একতরফা, এবার ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে যে বিরাট একটা ষড়যন্ত্র এতদিন ধরে চলছিল এবং কেউ মুখ খোলেনি, তিনি মুখ খুলছেন। শুধু মুখ খুলছেন না, তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন, এবং এই হুঁশিয়ারি কিন্তু যুদ্ধের হুঁশিয়ারির থেকে কম ভয়ানক নয়। তার কারণ চীন জানে তার যে বিরাট সুশৃঙ্খলিত শ্রমশক্তি রয়েছে এবং কমিউনিস্ট পার্টি সেখানে রয়েছে, এবং সেখানে কমিউনিস্ট পার্টির দায়বদ্ধ সেখানকার সাধারণ মানুষ, নাগরিকদের স্বাচ্ছন্দ্য, সেটা খাওয়ার, পড়ার,
চিকিৎসার, শিক্ষার, সর্বরকম সামাজিক সুরক্ষা দিতে বাধ্য। আর এর জন্য দরকার বিপুল টাকা, এবং বিপুল টাকা চীনের আরও দরকার। গোটা পৃথিবীতে দাদাগিরি করতে গেলে অর্থ ছাড়া তাদের আর কোনো অবলম্বন নেই, এবং অবশ্যই তাদের বিরাট সেনাবাহিনীও রয়েছে, তার সাজ সরঞ্জাম, যুদ্ধের অস্ত্র, তার জন্য বিপুল পরিমাণের অর্থ তাদের লাগে। এবং এই অর্থ তারা তুলতো কোথা থেকে? বিভিন্ন দেশের সঙ্গে তারা বাণিজ্য করত। এক কথায় বলা যেতে পারে, সেটা ভারত হোক, সেটা যে কোনো দেশ হোক, তাদের সঙ্গে বাণিজ্য করত। মাল তারা বেশি বেচত, কিনতো কম। অর্থাৎ নিজেদের তৈরি যে মাল, সেই মাল তারা নিয়ে যেত। এবং দেখুন, এই বিষয়ে কোনো কিছু বলার নেই। চীনে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির, অর্থাৎ গুণমান ভিন্ন ভিন্ন, এমন অনেক তার অসংখ্য দ্রব্য তৈরি করে। অর্থাৎ তারা যেমন খুব সফিস্টিকেটেড, অর্থাৎ খুব ভালো পণ্যও তৈরি করে, আবার সস্তার জন্য বাজারি পণ্যও তারা তৈরি করে। এবং গোটা পৃথিবীতে তারা এইভাবে একটা বাণিজ্য সাম্রাজ্য গড়ে তুলেছে। এতদিন বাদে ডোনাল্ড ট্রাম্প যে বারবার করে বলছেন যে অন্যান্য রাষ্ট্রপতিরা, প্রাক্তন রাষ্ট্রপতিরা কেউ মুখ খোলেননি, তিনি এবার প্রথম মুখ খুললেন। হ্যাঁ, এটা মানছি যে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত তার মত পরিবর্তন করছেন, এবং অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন না যে কাল সকালে তিনি কি বলবেন, এবং তাতে অনেকের একটা অস্বস্তি হচ্ছে। হয়তো এটা অন্যভাবে করা যেত, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা বড়সড় যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছেন গোটা পৃথিবীতে, সেটা কূটনীতি, বাণিজ্য নীতি, এবং অবশ্যই তার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন দেশের আভ্যন্তরীণ অর্থনীতি। অর্থাৎ একটা বিরাট পরিবর্তন আসছে। আর পরিবর্তন এলেই কি হয়? শেয়ার মার্কেট থেকে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার একটা প্রতিফলন হয়। এখন মুশকিলটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি বলবেন সেটা চীন বুঝে উঠতে পারছে না। ধরুন, চীনের কমিউনিস্ট পার্টির হর্তাকর্তা যারা বিভিন্ন সরকারি পদে আছেন, গোটা দিন ধরে ডোনাল্ড ট্রাম্প যা বললেন তার পরিবর্তে কি লড়াই হবে, কোন কৌশলে লড়াই হবে, সম্পূর্ণ তৈরি করলেন। তৈরি করতে করতে ক্লান্ত হয়ে রাতে খেয়ে ঘুমাতে গেলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে চায়ের পেয়ালা নিয়ে বসেই দেখেন আবার পরিবর্তন হয়ে গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন চীনের অস্বস্তিটা কত বাড়ছে। এবং অস্বস্তি বাড়ছে বলে চীন এখন বিভিন্ন শক্তি, গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন শক্তিধর দেশ এবং বিভিন্ন দেশের কাছে পৌঁছে যাচ্ছে। এতদিন বাদে তারা বলতে শুরু করেছে, দেখো আমেরিকা যা করছে, ডোনাল্ড ট্রাম্প যা করছেন, তাতে কিন্তু গোটা বিশ্বে আমাদের সবার বিপদ, এসো সবাই এক হই। ভারতবর্ষে কোন পরিব্রাজক কবে এসেছিলেন সে কথা তুলে ভারতবর্ষের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, দুই সভ্যতার সম্পর্ক, চৈনিক সভ্যতা, ভারতীয় সভ্যতার সঙ্গে যে দীর্ঘ আমাদের সম্পর্ক রয়েছে তার কথাও তুলছে। ঠিক সেরকমভাবে তিনি ভিয়েতনামে পৌঁছে গেছেন। অর্থাৎ চীন এখন ভিয়েতনামকে পাশে চায়। এক্ষেত্রে চীনও কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত, ভিয়েতনামও তাই। আর সেই জন্য ভিয়েতনামে পৌঁছে গেছে। ভিয়েতনামে পৌঁছে গিয়ে কি বলছে? চায়না urges Vietnam to resist unilateral bullying। খুব গুরুত্বপূর্ণ শব্দ, ইউনিল্যাটারাল বুলিং। অর্থাৎ বাংলায় বলতে গেলে চীন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে ধরে জবাই করছে, বা সবাইকে বোকা বানাচ্ছে, বা সবাইকে মুরগি করছে, পাতি বাংলায় যে কথা বলা হয়। এসো আমরা একজোট হয়ে দাঁড়াই, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটাই হচ্ছে সারমর্ম, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং আমরা জানি যে শি জিনপিং তিনি ভিয়েতনামে গিয়েছেন। কেন গিয়েছেন? টু বুস্ট ট্রেড টাইজ অ্যামিড ইউএস চায়না টেনশন। অর্থাৎ ট্রেড টাইজ অর্থাৎ বাণিজ্যটাকে আরও শক্তিশালী করতে চাইছে। এখানে লিখছে, শি calls for stable global supply chains and multilateral trading. Multilateral trading এবং সাপ্লাই চেন দুটোই খুব গুরুত্বপূর্ণ। এখন চীন দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্র থেকে এই সুবিধাটা নিয়ে এসেছে। অনেকে বলছেন এটা একটা বিরাট স্ক্যাম। যেমন ভিয়েতনামের কথা ধরুন, ভিয়েতনামের সঙ্গে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যে ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি, অর্থাৎ চীনের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে তার থেকে ভিয়েতনাম তার কাছের দেশ হওয়া উচিত, হৃদয়ের কাছের দেশ হওয়া উচিত। কিন্তু এখানেও বাণিজ্য নীতি চলছে। আসলে চীন হচ্ছে একেবারে কাটথ্রোট, মানে একেবারে গলাকাটা ব্যবসায়ের মতো। আমার কাছ থেকে তুমি বেশি পরিমাণ জিনিস কিনবে, আমি নামকো আসতে তোমার কাছ থেকে কিছু জিনিস কিনবো, একই নীতি চলছিল। এবং অনেকেই বলছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়,
শুধু ভিয়েতনাম নয়, সব দেশের সঙ্গেই এটা করছেন এবং চীন সবার থেকে সুবিধা নিয়ে এই মুহূর্তে সেই ছোট পান্ডা আস্তে আস্তে বাদাম খেতে খেতে বিরাট দৈত্যাকার আকার ধারণ করেছে এবং দৈত্যাকার আকার ধারণ করেছে। এখন খিদেটাও বেশি, গোটা পৃথিবী জুড়ে দাদাগিরি যদি করতে হয় তাহলে এভাবেই তাকে চলতে হবে। আর সেখানেই পাকা ধানে মই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন না, এসব আর চলবে না। এখন সবার চোখ কান খুলে গেছে, এই জন্যে চীন এখন ছুটেছে চতুর্দিকে। ভিয়েতনামে তিনি গিয়েছেন এবং ভিয়েতনামের ডেপুটি প্রাইম মিনিস্টার লে মিন খাই তিনি বলছেন, on Saturday the two communist countries were ready to talk about 40 cooperation deal, অর্থাৎ 40টা মতো একেবারে দুজনের সহযোগী হয়ে কাজ করবে এরকম ডিল করবেন এবং এই ভিজিটে অর্থাৎ শি জিনপিংয়ের ভিজিটেই হবে। চায়না অ্যান্ড ভিয়েতনাম সাইন ডিলস অন সাপ্লাই চেইনস অ্যান্ড রেলওয়েজ। রেলওয়েজ তো ঠিক আছে, কিন্তু সাপ্লাই চেনটা খুব গুরুত্বপূর্ণ। সাপ্লাই চেন মানে, কারণ চীন খুব ভয় পেয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এইভাবে সকাল বিকেল বিভিন্নভাবে মাথায় চাটি মারতে শুরু করে তাহলে চীনের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার সাপ্লাই লাইনগুলো যদি ঠিক না থাকে। একদিকে যখন বাণিজ্যের এই সাপ্লাই লাইন চলছে, চীন যখন একের পর এক বিভিন্ন শক্তির সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে তার মৈত্রীর কথা তুলছে এবং বিভিন্ন আদর্শের কথা বলছে, বিভিন্ন ঐতিহ্যের কথা তুলছে, অর্থাৎ সবাইকে বলছেন এসো আমরা একসঙ্গে রুখে দাঁড়াই। ভারতের সঙ্গেও তাই, ভিয়েতনামের সঙ্গেও তাই, অন্যান্য এশীয় দেশগুলোকে বলছেন আমরা এশিয়াতে থাকি, যাকে এশিয়া কার্ডস বলা হচ্ছে, সে এশিয়া কার্ডস খেলছে। অর্থাৎ আমরা সবাই একসঙ্গে এশিয়ার সবাই মিলে একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি। আসলে তার যে বিরাট একটা বাণিজ্যে, অনেকে যেটাকে বলছেন যে চীনের বাণিজ্য স্ক্যাম, সেই স্ক্যামটা ধরা পড়ে গেছে, এবার সেখান থেকে বাঁচতে হবে। এইবার চলে আসি তিনটে রুশ জাহাজ এই মুহূর্তে একেবারে বাংলাদেশে, বে অফ বেঙ্গল। আপনাদের সবারই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে সেলসম্যানের মতো কৌটো নাচাতে নাচাতে ভিক্ষে চেয়েছিল এবং বলেছিল যে ভারতবর্ষের 7টি রাজ্য ল্যান্ডলক, অর্থাৎ সেখানে কোনো সমুদ্র নেই এবং সমুদ্রের গার্ডিয়ান অর্থাৎ অভিভাবক তিনি। সেইখানে পৌঁছে গেছে তিনটে যুদ্ধতরী। তাতে ভারতের কি সুবিধা, বাংলাদেশে কি প্রভাব পড়বে, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কি প্রভাব পড়বে, এই বিষয়ে আলোচনা করব। কিন্তু এটা বোঝার জন্য একবার আমাদের আফ্রিকার দিকে চোখ রাখতে হবে। কেন আফ্রিকার দিকে চোখ রাখতে হবে সেটা আমি পরের স্লাইডে বুঝিয়ে দিচ্ছি। ভারতের তিনটে রণতরী এই মুহূর্তে কিন্তু আফ্রিকাতে আছে। আফ্রিকার কোথায় কোথায় আছে? আফ্রিকার জিবুতিতে আছে, এরিট্রিয়ায় আছে, কেনিয়ায় আছে, মাদাগাস্কারে আছে, মরিশাসে আছে, মোজাম্বিকে আছে, সেইশেলে আছে, সাউথ আফ্রিকায় আছে, তানজানিয়াতে আছে। তার মধ্যে আছে আইএনএস চেন্নাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইএনএস চেন্নাই রণতরী। এই রণতরী আপনারা জানেন যে এর মধ্যে আমরা জানি যে মিসাইল ডেস্ট্রয়ার করতে পারে, অর্থাৎ যে কোনো মিসাইল ছুড়লে ডেস্ট্রয় করে দিতে পারে। একে বলা হয় কলকাতা ক্লাস। এইগুলো নিয়ে আমরা অবশ্যই একটা বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে রাখব। আইএনএস সুনয়না রয়েছে এবং পেট্রোল ভেসেল, অর্থাৎ টহল দিতে পারে, খুব দ্রুত টহল দিতে পারে এবং নজরদারি করার জন্য সমস্ত ব্যবস্থা এর মধ্যে রয়েছে। এটা সরজু ক্লাস। এবং আছে আইএনএস কেশরী, ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক রয়েছে। আর শার্দুল ক্লাস খুব গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে। শার্দুল, এত শার্দুলের মতো সে যুদ্ধক্ষেত্রে যায় এবং এখানে বিভিন্ন ধরনের ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক, অর্থাৎ এখানে ল্যান্ড করা যায়। বুঝতেই পাচ্ছেন এই তিনটে রণতরী মিলে যে একটা বিরাট একটা শক্তির অধিকারী, এটা পাঠানো হয়েছে দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মাদাগাস্কার, এই জায়গাটায়। কেন? তার কারণ আমাদের সঙ্গে তাদের বাণিজ্যের সম্পর্ক রয়েছে, আমাদের সঙ্গে তাদের ইনফরমেশন আদান প্রদান হয়, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, জলদস্যু থেকে শুরু করে ইললিগাল ফিশিং অর্থাৎ বেআইনি মাছ ধরা, এগুলোকেও আটকাতে হবে। তাহলে বাণিজ্যটা আমাদের সঙ্গে আফ্রিকার আরও বেশি শক্তিশালী হবে। সুতরাং এই ধরনের রণতরী পাঠানো শুধুমাত্র কিন্তু প্রশিক্ষণ অনুশীলনের জন্যে নয়, এর পেছনে কিন্তু বাণিজ্যও কাজ করে। এবং এই যে টহলদারির এবং নজরদারি অর্থাৎ আফ্রিকাতে, এটা ভারতকে যুদ্ধক্ষেত্রে নয়, শুধুমাত্র
কূটনীতির ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে। আমি এই কারণে বলছি, তার কারণ হচ্ছে আমরা জানি যে 16 থেকে 18 এপ্রিল এখানে অনেকগুলো অপারেশন হয়েছে, তার মধ্যে ইনক্লুডেড এয়ার অপারেশনস, অর্থাৎ যুদ্ধ বিমান নামছে উঠছে, ক্রস ডেক হেলিকপ্টার অপারেশনস, অর্থাৎ এক ডেক থেকে আরেক ডেকে হেলিকপ্টার যাচ্ছে, এবং ম্যারিটাইম সার্ভেলেন্স অর্থাৎ সামুদ্রিক নজরদারি, এবং অবশ্যই তার সঙ্গে যা হয়ে থাকে আর কি, সেখানকার বিভিন্ন সামরিক শক্তি তাদের সঙ্গে একটা যৌথ উদ্যোগে মহড়া চললে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং বিশেষ করে সংকটকালে তা আমাদের অত্যন্ত সেই সমস্ত জিনিসপত্র, অর্থাৎ এই যে আমাদের এত রণতরী, এত অস্ত্রশস্ত্র, এবং আমরা একজন আরেকজনের সঙ্গে যত যোগাযোগ হবে তত আমাদের মধ্যে একটা সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রেও স্ট্র্যাটেজিক কারণে খুব সুবিধা হবে। এটা আপনাদের দেখানোর কারণ, তার কারণ খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বলা হয় বাজার, শুধু অন্যতম বাজার নয়, 2030-এর মধ্যে আমাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো আমরা এগিয়ে চলেছি বাণিজ্য ক্ষেত্রে, কূটনীতিতে, বিদেশ নীতিতে একটা পর্যায়ে ওঠার, এবং আমরা সেই দিকেই রয়েছি। অর্থাৎ এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। এবার আমি চলে আসব রুশ 3টে রণতরী তারা কেন রয়েছে। তিনটে রুশ রণতরী। আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিছুদিন আগে আমরা জানি তিনি রুশ দেশে ছিলেন, আর তার অবর্তমানে তার মাথার উপর খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টা চাপিয়ে দিয়েছেন। কে এই খলিলুর রহমান? তিনি ইউএস পাসপোর্টধারী, তিনি ইউনুসের ডান হাত, এবং আমরা এটাও জানি যে এই সেনাপ্রধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কিছু করতে পারছেন না, বাংলায় বলতে গেলে খোলা হাতে খেলতে পারছেন না। আমরা ও বিষয়ে আসবো, কিন্তু তার একবার দেখে নিই রেস্কি হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আল্ডার, যাকে বলা হয় সাইডেন জাপভ এবং পেইশেঙ্গা, তিনটে রণতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে? মাল্টি-রোল করভেট designed for coastal operations including anti-submarine and anti-surface warfare. Features stealth technology with a sleek hull and composite superstructure to reduce radar signature. অর্থাৎ টহলদারি, যুদ্ধের সময় এবং স্ট্র্যাটেজিক অর্থাৎ কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ। একইভাবে প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ এবং এক একটির বিশেষ বিশেষ গুণ রয়েছে। এরা কোথায় পৌঁছে গেছে? এরা পৌঁছে গেছে বাংলাদেশের এখানে। যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কৌটো নাচাতে নাচাতে চলে গিয়েছিলেন চীনে, তখন তিনি বলেছিলেন এই সমুদ্রের তারা হচ্ছে গার্ডিয়ান, অর্থাৎ তারা হচ্ছেন অভিভাবক। আর সেই অভিভাবক করতে হঠাৎ কেন চলে এলো এই জায়গাতে? তিনটে রণতরী খুব গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন। এবং এখানে একটা বিরাট অংশ রয়েছে, যেই অংশে আমরা জানি যে সেখানে আরাকান আর্মি তারাও কিন্তু সক্রিয়, এবং এই জায়গাতে চিকেন স্নেক নিয়ে অনেক বেশ বাড়াবাড়ি কথা বলে, এবং তারা জানেন যে এই অংশটাও কিন্তু যথেষ্ট স্পর্শকাতর। এই বিষয়ে আসছি, কিন্তু কেন হঠাৎ? এবং অনেকে বলতে পারেন রুশ রণতরী সেখানে গিয়েছে, তাতে ভারতের কি সুবিধা? আসলে ভারত যেহেতু আয়তনে বিশাল এবং এই মুহূর্তে গোটা পৃথিবীর অন্যতম বড় বাজার, অর্থনীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি, ভারত খুব যাকে বলে কাম অ্যান্ড কোয়াইট, খুব শান্তভাবে সব কিছু নিরীক্ষণ করে এবং তারপর যথাসময় যা করা তাই করে। বাংলাদেশ ইতিমধ্যে টের পেয়ে গিয়েছে ট্রান্সশিপমেন্টে কি হয়েছে, সেখানকার বাণিজ্য একেবারে হিলিয়ে দিয়েছে। আসলে ভারতবর্ষ কি বাংলাদেশকে খুব ভয় পায় সামরিক শক্তির ক্ষেত্রে? আমার মনে হয় এই প্রশ্নটা একটা বাচ্চা ছেলেও বোঝে। আসলে ভারত শান্তি চায়। বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা আজও বলবো, সেখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, সেখানে জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, কিন্তু কি হয়েছে? 5 থেকে 7% উগ্র মৌলবাদী জামাতে ইসলামীর লোক সেখানে রয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আর সাহায্য পাবেন না। ডেমোক্র্যাটদের কাছে ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যবে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন
তবে থেকে বুঝেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা তার পক্ষে আর খটখট করা সম্ভব নয়। চীনে গেছেন, কিন্তু চীন এই মুহূর্তে ভারতের মতো শক্তির সঙ্গে তারা কোনোভাবে সংঘাতে যাবে না। বিশেষ করে এই ট্রেড বলা যেতে পারে শুল্ক যুদ্ধের পর তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়েছিলেন, এখন চীন কিছু করবেন না। চীন এই ছোটোখাটো এইসব বিষয়ে বাংলাদেশের বিষয়ে নাকই গলাবে না, তার অনেক বড় লড়াই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দরজাও বন্ধ। তাহলে বাংলাদেশে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? এবং তিনি নির্বাচন করাবেন না, যতদিন পর্যন্ত সম্ভব তিনি সিংহাসনে বসে থাকবেন, এটাই তার লক্ষ্য। এবং এই লক্ষ্যে যা যা বাধা আছে সেই বাধাগুলোকে আস্তে আস্তে করে সরাবেন। অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান, আমি আগেই বলেছি অন্য এপিসোডে, যে সেখানে সেনাবাহিনীর প্রধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভারতের মতো নয়, শুধু একটি চাকরি নয়, সেখানে সেনা প্রধানরা মাঝে মধ্যে রাষ্ট্রশক্তির দখল নিয়ে নেন এবং রাষ্ট্রশক্তি সেনা প্রধানকে একটা আলাদা মর্যাদা বা গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয়? তার কারণ সেনা বাহিনীর যিনি প্রধান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং অবশ্যই বৈদেশিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকে বলছেন যে রুশ দেশে সেখানকার সেনাপ্রধানকে পাঠিয়ে তার ওপরে খলিলুর রহমানকে, অর্থাৎ নিজের এক ডান হাতকে বসিয়ে রেখে দিয়েছেন। এবং বাংলাদেশে বিভিন্ন এরকম অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা প্রাক্তন সেনা, কিছুটা হতাশগ্রস্ত। তারা আবার অনেক সময় বলে যে হ্যাঁ, ভারতে যতই শক্তি থাকুক, ওদের ট্যাঙ্কগুলো তো মরুভূমির ট্যাঙ্ক, আমাদের এখানে বন জঙ্গল নদী নালার দেশ, সেখানে তো ওই ট্যাঙ্ক চলবে না। এরকম অনেক কিছু কথা বলে থাকেন, হতাশা থেকে বলে থাকেন। সেসব কথার উত্তর দিচ্ছি না, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যদি কোনো অভ্যন্তরীণ গৃহযুদ্ধ শুরু হয়, এবং যার সম্ভাবনা প্রবল অনেকে বলছেন, সেক্ষেত্রে এই রুশ রণতরী রয়েছে। এবং রুশ, অর্থাৎ এই মুহূর্তে রুশ ভারত সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা জানি যে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কটা ব্যক্তিগত স্তরেও খুব ভালো। সুতরাং যদি কিছু হয়, তাহলে এই তিনটে রুশ রণতরী খুব গুরুত্ব ভূমিকা পালন করবে। কি পালন করবে, কি হবে, সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে আপনাদের জানিয়ে রাখি, আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্যা, তাতে আমরা সত্যি নাক গলাতে চাই না, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ যদি অশান্ত হয়ে পড়ে, সেখানে ভারতের যদি কোনো অসুবিধা হয়, আমরা সেই বিষয়ে সংবেদনশীল। সময়ই বলে দেবে কোন দিকে এগোচ্ছে পদ্মা গঙ্গার জল। আজকের মতো শেষ করছি। জয় হিন্দ।